চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন, অর্থনীতি সার্বভৌমত্ব হুমকিতে পড়বে আশঙ্কা আন্দোলনকারীদের। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে 20তম দিনে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান কর্মসূচি না মানলে কাল যমুনামুখী লং মার্চ। মধ্যরাত থেকে শুরু জাটকা ইলিশের শিকারে নিষেধাজ্ঞা, আইন অমান্যে জেল জরিমানা উভয় সাজা। এবং 12 শর্তে পর্যটকদের জন্য খুলল সেন্ট মার্টিন, যাত্রাপথ কেবল নুনিয়ারছড়া ঘাট, টিকিট মিলবে অনলাইনে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে সকাল 9টা থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গণ অনশন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবে। এর প্রতিবাদে প্রায় 2 মাস ধরে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। বিকেল 4টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। বন্দর ইজারা দেওয়া হলে দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে জানান আন্দোলনকারীরা। আজকের যে কর্মসূচি এটা হচ্ছে আমাদের যে বন্দর এনসিটি এটা যে বিদেশি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যে চক্রান্ত চলতেছে, এটার ব্যাপারে আমাদের যে লাগাতার কর্মসূচি তার অংশ হিসেবে আজকের গণ অনশন। তারা ঘোষণা দিয়েছে ডিসেম্বরের ভিতরে হ্যান্ডওভার করবে, নভেম্বরের ভিতরে। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। কোন অবস্থাতে নিউ টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না। বন্দরকে দীর্ঘস্থায়ী ভাবে বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য একটি চক্রান্ত পায়তারা করছে। এই চক্রান্তকে দেখে সরকারকে অবিলম্বে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। নতুবা সারা বাংলাদেশে ব্যাপক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার বিষয়ে যে গণ অনশন কর্মসূচি চলছে তা কেমন চলছে, এবং এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে কি বৃহত্তর কর্মসূচির দিকে তারা আগাবেন কিনা এই ব্যাপারে জানাবেন। আপনারা এই ভিডিওতে দেখছেন আমার ঠিক পিছনে এখানে রয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের নেতৃত্বে আসলে ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালন করছেন। এই গণ অনশন আসলে বন্দরের যে এনসিটি টার্মিনাল রয়েছে হালদিয়া সহ চট্টগ্রাম বন্দরের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো আসলে বিদেশিদেরকে না দেওয়ার প্রতিবাদে আসলে এই গণ অনশন। আমরা দেখেছি আসলে 5 আগস্টের পর থেকে এই যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দল আসলে ডিপি ওয়ার্ল্ড কে বিদেশিদের যে ডিপি ওয়ার্ল্ড তাকে নিউ মোরিং যে কন্টেইনার টার্মিনাল রয়েছে সেখানে না দেওয়ার বিষয় নিয়ে আসলে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে। কিন্তু সেই প্রতিবাদের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আসলে কোন ধরনের সিদ্ধান্ত না আসায় আসলে তারা এই আজকের এই গণ অনশন করছেন বলে আমরা জানতে পারছি। এখানে একজন শ্রমিক নেতা রয়েছেন, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন আসলে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন, আজকের যে আন্দোলন গণ অনশন, এরপরে যদি সরকার অনশন থেকে সরে না আসেন তাহলে তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে কি সিদ্ধান্ত নেবেন? জি, আমরা দেখতেছি যে যে বিগত সরকার দেশ থেকে চলে গেছে। এখন ডিবি ওয়ার্ল্ড নামক একটা প্রতিষ্ঠানকে চট্টগ্রাম নিউমরি কুটিয়া টার্মিনাল ও পতেঙ্গা টার্মিনাল ডিবি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য যে উপায় তারা করতেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মহামাটি মহানা বিদেশিদের ধন্যবাদ। এই যে সকাল থেকে আসলে বিভিন্ন শ্রমিক নেতারা এখানে গণ অনশনে জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি, দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতিতে প্রভাব ফেলবে যদি বিদেশিদেরকে বন্দরের যে মূল স্থাপনা আছে যদি তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। তাই এই দায়িত্ব থেকে সরে বিদেশিদেরকে না দেওয়ার জন্য একটাই দাবি, যাতে সরকার। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দাবি বাস্তবায়নের 20তম দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলছে। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো শিক্ষকদের ওপর পুলিশি হামলা চালানো হয়েছে। দাবি না মানলে রোববার যমুনা অভিমুখে মার্চ সহ কঠোর কর্মসূচির কথা জানান তারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এসইউ সেলিম।
সেলিম, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে আন্দোলন চলছে 5 দফা দাবি বাস্তবায়নে, এ ব্যাপারে জানাবেন, এবং এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে কাল যমুনামুখী মার্চ করার যে সম্ভাবনা এ বিষয়ে জানাবেন। ইমা, আপনি যে বিষয়টি বলছিলেন যে অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা তারা টানা 20 দিনের মতো আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন গতকাল পর্যন্ত 19 দিন, আজকে 20তম দিনেও তাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত আছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন এবং তারা এখান থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে সরকার যে ঘোষণা তাদের জন্য দিয়েছিল যে চাকরি জাতীয়করণের জন্য, সেই ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আজ কিন্তু 20তম দিনেও তাদের সে অবস্থান কর্মসূচি অব্যাহত আছেন এবং আমরা দেখছি যে এখানে ইবতেদায়ী আপনি দেখছেন যে এখানে কিন্তু তাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণভাবে এবং তারা ফুটপাতের উপরে যাতে জনভোগান্তি না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারা আন্দোলন করছেন এবং তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন সরকার যদি তাদের দাবি না মানে আগামীকাল তারা রোড মার্চ কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছেন। তবে সেই বিষয়টি নিয়ে এখনও কিন্তু চূড়ান্তভাবে তারা কিছু বলেননি। আগামীকাল তারা সেই রোড মার্চ নিয়ে কিন্তু যমুনার উদ্দেশ্যে যাবেন কিনা, এর আগে তার দাবি মানা হয় কিনা তারা সেই বিষয়টা অবজারভেশন করছেন। আপনি এখন দেখছেন যে আসলে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি চিকিৎসক দল এখানে যারা অনশন করছেন তাদের অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। যে বলছিলাম যে টানা 20 দিনের আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের টানা অবস্থানের কারণে খোলা আকাশের নিচে এবং ফুটপাতের উপরে কিন্তু তারা অবস্থান করছেন। এই কারণে কিন্তু তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়েছেন। তো আমরা দেখছি জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে এখানে, যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসার জন্য তারা সেই চিকিৎসা নিচ্ছেন এবং তারা আমাদেরকে বলছেন যে জাতীয় চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে এবং সেই জন্য তারা কিন্তু যে কোনো পরিস্থিতি কিন্তু মেনে নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। তো তাদের আন্দোলনে আজকে 20তম দিনে এখন পর্যন্ত এই অবস্থায় চলছে এবং তারা বলছেন যে আগামীকালকে যে রোড মার্চ কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করতে পারেন সরকার যদি এর মধ্যে দাবি না মানেন। তো ইমা, এই ছিল আমার কাছে চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের কাছ থেকে সবশেষ। সালেম, আপনাকে ধন্যবাদ। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে জাটকা ইলিশ শিকারের ওপর 8 মাসের নিষেধাজ্ঞা। এ সময় 10 ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত এই আইন অমান্য করলে 1 বছর থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের দণ্ডিত হবার বিধান রয়েছে। আজ থেকেই চলবে কঠোর নজরদারি। তবে এই সময়ে নিবন্ধিত জেলেদের 4 মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে 40 কেজি করে চাল প্রদান করা হবে। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, আজ মধ্যরাত থেকেই তো জাটকা ইলিশ শিকারে 8 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হচ্ছে এবং এ ব্যাপারে জেলেরা কি বলছে জানাবেন। ইমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজ মধ্যরাত থেকেই কিন্তু সারা বাংলাদেশে বিশেষ করে সমুদ্র এবং নদীতে কিন্তু জাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাকে বিভিন্ন ধরনের কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন জেলা মৎস্য বিভাগের সাথে কিন্তু জেলা প্রশাসন এবং কোস্টগার্ডও কিন্তু আমরা দেখতে পেয়েছি, নৌ পুলিশদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা যাতে জেলেরা এই যে 8 মাসে তারা যাতে জাটকা ধরা থেকে এবং সংরক্ষণ বাজারজাতকরণ থেকে যাতে দূরে থাকে, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু লিফলেট বিতরণ করেছে এবং মাইকিং করেছে। আমরা পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে যারা জাটকা এই সময় যারা জাটকা ধরবে এবং যারা সংরক্ষণ করবে এবং বিক্রি করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে সর্বোচ্চ 2 বছর থেকে নিম্নতম 1 বছর যে দণ্ড রয়েছে সেই দণ্ড কিন্তু তাদেরকে দেওয়া হবে। এছাড়া তাদের যে মনিটরিং রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট কিন্তু তারা নিয়মিত তারা পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পটুয়াখালী জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন ইলিশ সংরক্ষণে এবং ইলিশ রক্ষায় কিন্তু তারা কিন্তু সমুদ্রে নৌ পুলিশ দিয়ে এবং
কোস্টগার্ড দিয়ে কিন্তু তারা কিন্তু এই অভিযান পরিচালনা করবে। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন ইলিশ রক্ষার্থে তারা সরকারের যে আইন রয়েছে সঠিকভাবে প্রয়োগ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো পটুয়াখালী থেকে জাটকা ইলিশ নিষেধাজ্ঞা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। 100 জন বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে নতুন ভবনে যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। একসাথে 4000 বন্দীর ধারণ ক্ষমতা সহ আধুনিক এই কারাগারটিতে রয়েছে দেশের সবচেয়ে উন্নত মানের পৃথক ব্যারাক, আধুনিক হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার এবং বিনোদন সহ নানা সুবিধা। এখানে বন্দীদের অপরাধের শাস্তি ভোগের সঙ্গে রয়েছে সংশোধনের পরিবেশও। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। খুলনার শত বছরের জেলখানায় অবকাঠামোর ভঙ্গুরতা ও অতিরিক্ত বন্দির চাপে নাজেহাল অবস্থার কারণে নগরীর সিটি বাইপাস সড়কে প্রায় 30 একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ কাজ শেষ হয়েছে গেল মাসে। নতুন কমপ্লেক্সটি একটি আধুনিক আবাসিক এলাকার মতো। এখানে মোট 52টি ভবন নির্মিত হয়েছে। আধুনিক কারাগারে 4000 বন্দী থাকতে পারবে, তবে আপাতত 2000 বন্দী রাখার অবকাঠামো তৈরি হয়েছে। নতুন কারাগারে নারী, পুরুষ, কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাক, 50 শয্যার হাসপাতাল, মসজিদ, স্কুল ও মোটিভেশন সেন্টার সহ রয়েছে নানা সুবিধা। আধুনিক নানাবিধ সুযোগ সুবিধা সহ খুলনার আধুনিক কারাগারটি অপরাধীদের জন্য সংশোধনাগার হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা সবার। আধুনিক কারাগার হয়েছে খুলনাতে। এখানে অনেকগুলো সুযোগ সুবিধা সমন্বয় করা হয়েছে, যেখান থেকে একজন কারাবাস করে যখন বের হবেন তিনি একজন নিজেকে সংশোধন করে বের হতে পারবেন বলে আমরা প্রত্যাশা করছি। 2024 জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি। নবনির্মিত নতুন জেলখানার 64টা ছোট বড় 64টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে বলে জানালেন কারা কর্মকর্তারা। 1 নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম বন্দী নেওয়ার কার্যক্রম শুরু করতেছি। হসপিটালের সুবিধা আছে, লাইব্রেরির সুবিধা আছে, মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে, ডে কেয়ার সেন্টার আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা, মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা। কারাগার দুইটাইতে ব্যবহৃত হবে। মেট্রো আসামিগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে, আর বাকি জেলার আসামিগুলা এবং সাজাপ্রাপ্ত বন্দীগুলা নতুন কারাগারে থাকবে। সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে, যার ফলে সেখানে বন্দী স্থানান্তর করা হলে বন্দীদেরকে কারেকশন করাটা আমাদের জন্য সহজ হবে এবং পুরাতন কারাগারের উপরে বন্দীদের চাপ, যে ধারণ ক্ষমতা দ্বিগুণ বন্দী আছে, এই চাপটা অনেকটাই কমে যাবে। নতুন কারাগার পূর্ণাঙ্গভাবে চালু হলে অপরাধী ও সাজাপ্রাপ্তদের জন্য মানসম্মত সংশোধনাগারে পরিণত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ ভর্তি হয়েছে 105 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ 88, মহিলা 13 এবং শিশু 4 জন। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন 41 জন আর ছুটি নিয়েছেন 25 জন। এবছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ভর্তি হয়েছেন 1519 জন আর মৃত্যুবরণ করেছেন 12 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, ডেঙ্গুর প্রকোপ তো এখনো শেষ হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজে যে ডেঙ্গু রোগীরা আছে তাদের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তো আমরা গত 24 ঘন্টায় হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে 41 জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 25 জন হাসপাতাল ছেড়েছেন। তবে আজ কিন্তু এবছর সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি আছেন 105 জন, যেটি আপনি বলছিলেন। তো আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে রোগী এবং চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছেন যে যদিও শীত সামনে আসতেছে, তারপরেও কিন্তু ডেঙ্গুর ধরন পাল্টেছে এবং ডেঙ্গু রোগী দিন দিন বেড়ে
বেড়েই যাচ্ছে এবং তার জন্য কিন্তু তারা উৎকণ্ঠায় রয়েছে। এবং আমরা হাসপাতালে এসে যে বিষয়টি দেখেছি যে এই হাসপাতালের মেঝে বারান্দা সহ ফ্লোরে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এবং আমরা যদি বলি যে আমরা কিন্তু সিটি কর্পোরেশনের যে অবস্থাকে দেখেছি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু ব্যাপক হারে কিন্তু ডেঙ্গু রোগের চাপ বেড়েছে এবং সেই চাপের কারণে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন কিন্তু ডেঙ্গু রোগীদের অনেক বেড়ে গেছে এবং যে কারণে সাধারণ মানুষের মনে, নাগরিকদের মাঝে কিন্তু একটি উৎকণ্ঠা ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। তো এবছর কিন্তু এখন পর্যন্ত 12 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে এই মাসেই কিন্তু গত মাসে যদি আমরা বলি যে 6 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তো চিকিৎসকরা আজকে যে বিষয়টি বলছেন যে এই রোগীর চাপ বাড়ায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে এখানে যে ইউনিটটি আছে আরেকটি ইউনিট বাড়ানোর চিন্তা করছেন এবং হাসপাতালের যে প্রশাসনিক প্রধান আছেন এডি ডাক্তার মাইনুদ্দিন খান মালিক, তিনি বলেছেন যে আজকে তারা সিদ্ধান্ত নেবেন আরেকটি ইউনিট ময়মনসিংহ মেডিকেলে বাড়ানোর বিষয়ে। তো আমরা কিন্তু নার্সদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করছেন ডেঙ্গু রোগীদের সেবা করার জন্য। তো ইমা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। ইমা। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। 9 মাস পর আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তাদেরকে মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। তবে এখন দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে তাদের। ডিসেম্বর মাস থেকে মিলবে রাত্রি যাপনের সুযোগ। কক্সবাজারের নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকে ছাড়বে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধিনিষেধ থাকায় উখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের রামগতির কয়েকটি চর বিলীনের পথে। ক্রমাগত ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অর্ধশতাধিক পরিবার এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। বর্তমানে নদী তীরবর্তীদেরও দিন কাটছে আতঙ্কে। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর একসময় 3 লাখ মানুষের কোলাহলে মুখর ছিল। চারদিকে সবুজ মাঠ, স্কুল, মসজিদ, কবরস্থান সব ছিল জীবনের স্পন্দন। কিন্তু এখন সেখানে শুধু মেঘনার ঢেউয়ের গর্জন, নদীর গহীনে হারিয়ে যাওয়া মানুষের হাহাকার, যা কেড়ে নিয়েছে সব। 2 দশক আগে নদী রক্ষায় নির্মিত বেড়িবাঁধ কিছুটা স্বস্তি দিলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। বর্ষা শেষ না হতেই ভাঙনের মুখে পড়ে। এখন বাকি অল্প কিছু জমি আর অসহায় কয়েকটি পরিবারের অস্তিত্ব। কিছুটা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করে এটাকে রক্ষা করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু টেকসই বেড়িবাঁধ না হওয়া পর্যন্ত এই বয়াচরের মানুষ এখানে থাকতে পারবে না। লক্ষাধিক মানুষ এই বয়াচর বসবাস করে। মাটি কাটতে বস্তা দিতে কিছু থাকে না, সব পানির বাইর লগে চলে যেতে আছে। সব ভাঙ্গি লইয়া গেছে, ঘরে অনেকগুলো পানি উঠে, আমরা পানিতে অনেক কষ্ট করি। আমরা শুধু জোয়ারে পানি খেতেছি। বিড়া বাড়ি শেষ, স্কুল শেষ, মাদ্রাসা শেষ, মসজিদ শেষ। এই জায়গাতে 3.5 গুলো আছিল হরাক, এই 3.5 গুলো ভাঙতে আজ এই জায়গাতে আছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি, আমি সব সময় তাদের কাছে দাবি, এটাই স্থায়ীভাবে সিসি ব্লক যেন করা হয়। ভাঙন রোধে সবুজ পাতা প্রকল্প নামে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, অনুমোদন পেলে পদক্ষেপ গ্রহণ করা হবে। বয়ারচর অংশে নদী তীর সংরক্ষণ কাজ, এটা বাংলাদেশ সরকারের এডিবিতে সবুজ পাতাভুক্ত প্রকল্প। আমরা ইতিমধ্যে সেটা সাবমিট করেছি। শীঘ্রই মিনিস্ট্রি হয়ে সেটা প্ল্যানিং কমিশনে যাবে এবং সরকারের বিষয়ে যথেষ্ট সদয় আছেন এবং ওরা আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরে চলমান ভাঙন রোধে কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন। অর্থনীতি সার্বভৌমত্ব হুমকিতে পড়বে আশঙ্কা আন্দোলনকারীদের। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে 20তম দিনে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান কর্মসূচি না মানলে কাল যমুনামুখী লং মার্চ। মধ্যরাত থেকে শুরু জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, আইন অমান্যে জেল, জরিমানা উভয় সাজা।
এবং 12 শর্তে পর্যটকদের জন্য খুলল সেন্ট মার্টিন। যাত্রাপথ কেবল নুনিয়ারছড়া ঘাট, টিকিট মিলবে অনলাইনে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।